সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিওতে। শুরুতেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ দীর্ঘ বিরতির পর নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের ঘটনাটি জাপানের। যদিও জাপান শান্তিপ্রিয় একটি দেশ হিসেবেই পরিচিত, 2007 সালে জাপানে এমন একটি ঘটনা ঘটে যা শুধু জাপান নয়, পুরো ব্রিটেনকেও কাঁপিয়ে দেয়। এই ঘটনা যেমন দুঃখজনক ছিল, অপরাধী ততটাই ধূর্ত ছিল। এই অপরাধীকে ধরার জন্য পুলিশ 7 লক্ষ ইয়েন পুরস্কার ঘোষণা করে। তবু 2 বছর ধরে জাপানের পুলিশ প্রশাসনকে নাকানি চুবানি খাওয়ায়। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য অপরাধী এমন কৌশল অবলম্বন করে যা কেউ কল্পনাও করতে পারে না। এই ঘটনাই এমন যে সত্য হয়েও একদম সিনেমার মতোই। এই ঘটনার সব কিছু জানার জন্য ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। যখন আপনি এই খুনি ধরা পড়ার পুরো গল্প, আদালতের রায় এবং কারাগার থেকে খুনির কোটিপতি হয়ে ওঠার গল্প শুনবেন, তখন একবারের জন্য আপনার বিশ্বাস করতেই কষ্ট হবে। তাই পুরো ঘটনাটি জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকুন। যদি এখনও পর্যন্ত আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দ্রুতই সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি ক্লিক করে দিন। চলুন ঘটনাটি শুরু করা যাক। এই ঘটনার প্রথম গুরুত্বপূর্ণ চরিত্র হল লিন্ডসে অ্যান হকার নামের একটি মেয়ে। লিন্ডসে অ্যান হকারের জন্ম 30 ডিসেম্বর 1984 সালে ইংল্যান্ডে। তার বাবার নাম বিল হকার এবং মায়ের নাম জুলিয়া হকার। লিন্ডসের জন্মের পরে তার মা বাবা কভেন্ট্রি নামক জায়গায় বসবাস শুরু করে। এখানেই লিন্ডসের পড়াশোনা শুরু হয়। লিন্ডসে পড়াশোনায় বেশ ভালো ছিল, তাই তার ভর্তি ইংল্যান্ডের অনেক ভালো একটি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ লিডসে হয়। এখান থেকেই 2006 সালে সে বায়োলজিতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে। লিন্ডসে মার্শাল আর্টেরও প্রশিক্ষণ নিয়েছিল। গ্র্যাজুয়েশন শেষ করার পরে লিন্ডসে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করতে চেয়েছিল, কিন্তু তার আগে সে জীবনে নতুন কিছু করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত অনুযায়ী সে একজন ইংলিশ শিক্ষক হিসেবে জাপানে যাওয়ার মন স্থির করে। সে জাপানের অনেক বিখ্যাত ইনস্টিটিউটগুলোতে পরীক্ষা দিতে থাকে এবং শেষ পর্যন্ত তার সিলেকশন হয় জাপানের সবচেয়ে বড় প্রাইভেট ইংলিশ টিচিং ইনস্টিটিউট নোভাতে। সিলেকশনের পরে লিন্ডসে টোকিও শহরে যায় এবং তার পোস্টিং হয় টোকিওর একটি ছোট শহরে। সেখানেই সে একটি ভাড়া করা বাড়িতে আরও 2জন বিদেশি মহিলার সাথে থাকতে শুরু করে। লিন্ডসের মা বাবা এবং তার বয়ফ্রেন্ড তখনও ইংল্যান্ডেই ছিল। তাদের সাথে লিন্ডসে ইমেইল, স্কাইপ এবং ফোনের মাধ্যমে যোগাযোগ করত। একদিন লিন্ডসে তার বয়ফ্রেন্ডকে ইমেল করে জানায় যে তার সাথে টাৎসুয়া ইচিহাসি নামের একটি ছেলের দেখা হয়েছে। এই গল্পের দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র হল টাৎসুয়া ইচিহাসি। টাৎসুয়ার জন্ম 5 জানুয়ারি 1979 সালের জাপানের চুবু অঞ্চলে। টাৎসুয়ার মা ছিলেন একজন ডেন্টিস্ট এবং তার বাবা ছিলেন শহরের একজন বিখ্যাত ডাক্তার। তার মা বাবা তাদের ছেলেকেও ডাক্তার বানাতে চেয়েছিলেন, কিন্তু টাৎসুয়ার পড়াশোনার প্রতি তেমন কোনো আগ্রহই ছিল না, তাই সে ডাক্তার হতে পারেনি। তবুও সে 2005 সালে জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে উদ্যানবিদ্যায় গ্র্যাজুয়েশন সম্পন্ন করে। তবে গ্র্যাজুয়েশন করেও সে পেশাগতভাবে কোনো কাজ করত না, বরং তার মা বাবার দেয়া টাকার উপরেই নির্ভরশীল ছিল। টাৎসুয়া তার মা বাবার কাছ থেকে প্রতি মাসে 50 থেকে 60,000 ইয়েন পেত। সে তার বেশিরভাগ সময়গুলো এদিক সেদিক ঘোরাফেরা এবং জিমেই ব্যয় করত। টাৎসুয়া মার্শাল আর্টের প্রশিক্ষণও নিয়েছিল এবং সে ব্ল্যাক বেল্টধারী ছিল। একদিন লিন্ডসে তার কাজ থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিল। তখন ট্রেনে এক ছেলে তার কাছে এসে বলে, আপনি আমার ইংরেজি শিক্ষক। লিন্ডসে তখন বলে, আমার তো তোমার চেহারা ঠিক মনে পড়ছে না, হয়তো তুমি কনফিউজড। তখন ছেলেটি বলে, জি না ম্যাম, আমার নাম টাৎসুয়া ইচিহাসি। হয়তো আপনি মনে করতে পারছেন না, কিন্তু আপনি আমাকে ইংরেজি পড়াতেন। এরপর তাদের মধ্যে কথোপকথন শুরু হয়। টাৎসুয়া লিন্ডসেকে বলে, আমি ক্লাসে আপনার কাছে ইংরেজি শিখেছিলাম, কিন্তু আমি চাই আপনি আমাকে স্পেশাল ক্লাস নিন, যাতে করে আমি ইংরেজি আরও ভালো পারি। লিন্ডসে তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে তিনি অনেক ব্যস্ত,
কিন্তু তাতসুয়া অনেকবার তাকে অনুরোধ করতে থাকে এবং বলে, আপনি আমাকে সপ্তাহে অন্তত 2 থেকে 3 ঘন্টার ক্লাস নিন, আমি প্রতি ঘন্টায় আপনাকে $35 করে দিব। এই অফার লিন্ডসের জন্য বেশ আকর্ষণীয় ছিল, তাই সে ক্লাস নিতে রাজি হয়ে যায়। তবে বলে, আমি তোমার বাড়িতে ক্লাস নিতে পারবো না, বরং অন্য কোনো জায়গায় ক্লাস নিব। এরপর ঠিক হয় যে ক্লাস হবে শহরের একটি বড় ক্যাফেতে। তাতসুয়া এবং লিন্ডসের মধ্যকার এই আলোচনার পরে লিন্ডসে তার স্টেশনে পৌঁছে যায় এবং মেট্রো রেল থেকে নেমে যায়। তারপর সে তার সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা হয়। কিছু দূর যাওয়ার পরে সে লক্ষ্য করে সেই ছেলেটি তাকে অনুসরণ করছে, যে একটু আগে তার সাথে ট্রেনে দেখা করেছিল। লিন্ডসে দ্রুত সাইকেল চালিয়ে তাকে এড়ানোর চেষ্টা করে, কিন্তু ছেলেটি তার পিছুই ছাড়ে না। শেষ পর্যন্ত যখন লিন্ডসে তার বাড়ির কাছে পৌঁছে যায়, তখন সেই ছেলে বলে, মাফ করে দিন, হয়তো আমি আপনাকে বিরক্ত করছি ম্যাম, আমি শুধু আপনাকে সরি বলতে এসেছি। লিন্ডসে তখন বলে, ঠিক আছে, আমি মাফ করে দিয়েছি। কিন্তু ছেলেটি বলে, আমার খুব পিপাসা লেগেছে, আমাকে শুধু 1 গ্লাস পানি দিবেন, তারপরেই আমি চলে যাব। এইভাবে পানি খাওয়ার বাহানায় তাতসুয়া ইচিহাসি লিন্ডসের বাড়িতেই প্রবেশ করে। বাড়ির ভেতরে ঢুকতেই তাতসুয়ার নজর পড়ে লিন্ডসের 2 রুমমেটের দিকে, যারা তার সাথেই থাকতো। লিন্ডসে তখন তাতসুয়ার পরিচয় তার শিক্ষার্থী হিসেবেই দেয় এবং তার জন্য পানি আনতে চলে যায়। যখন লিন্ডসে পানি নিয়ে ফেরত আসে, ততক্ষণে তাতসুয়া একটি কাগজে বেশ কিছু তথ্য লিখে। সেই কাগজে সে তার নাম, মোবাইল নাম্বার এবং স্কাইপ আইডি লিখে লিন্ডসের কাছে দেয় এবং প্রতিশ্রুতি দিয়ে বেরিয়ে যায় যে লিন্ডসে তার সাথে ইংরেজি ক্লাস করাতে আসবে। এরপর শনিবার 24শে মার্চ 2007 সালে দুপুর প্রায় 2টার দিকে লিন্ডসে অ্যান্ড হকার এবং তাতসুয়া ইচিহাসি শহরের ক্যাফেতে দেখা করে। সেখানে লিন্ডসে প্রায় 1 ঘন্টা ধরে তাকে ইংরেজি শেখায়। পড়াশোনা শেষে তাতসুয়া উদ্বিগ্নভাবে লিন্ডসেকে বলে, আমি তো বাড়িতে টাকা রেখে এসেছি, যদি তুমি কিছু মনে না করো তাহলে আমার সাথে চলো, আমি সেখানেই তোমাকে টাকা দিয়ে দিব। লিন্ডসে তার সাথে যেতে রাজি হয়ে যায়। তারা একটি ট্যাক্সি ভাড়া করে এবং বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা তাতসুয়ার ফ্ল্যাটে পৌঁছে যায়। সেখানে লিন্ডসে বলে, তুমি আমাকে এখানেই টাকা দিয়ে দাও। কিন্তু তাতসুয়া ইচিহাসি কোনোভাবে তাকে বাড়ির ভিতরেই যেতে রাজি করায়। বাড়ির ভেতরে যাওয়ার আগে লিন্ডসে ট্যাক্সি ড্রাইভারকে বলে, আপনি এখানেই অপেক্ষা করুন, আমি একটু পরেই চলে আসব। এ কথা বলার পর তারা একসাথে বাড়ির ভিতরে প্রবেশ করে। বাইরে অপেক্ষারত ট্যাক্সি ড্রাইভার 7 মিনিট পর্যন্ত অপেক্ষা করে, কিন্তু লিন্ডসে ফিরে আসে না। তখন ট্যাক্সি ড্রাইভার কাউকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তারপর সন্ধ্যা হয়ে যায়। লিন্ডসের রুমমেটরা তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও লিন্ডসে আর ফিরে আসে না। লিন্ডসের বন্ধুরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। এরপর তারা স্থানীয় পুলিশে লিন্ডসের নিখোঁজ হওয়ার খবর জানায়। তবে পুলিশ তখন কোনো অভিযোগ নথিভুক্ত করে না, বরং লিন্ডসের ফিরে আসার অপেক্ষা করতে থাকে। এদিকে লিন্ডসে 25 মার্চ এবং 26 মার্চেও তার ক্লাসে হাজির হয় না। তখন ইনস্টিটিউট লিন্ডসের ইংল্যান্ডে থাকা তার বাবা মাকে জানায় যে আপনার মেয়ে 2 দিন ধরে ক্লাসে আসছে না এবং তার সাথে কোনো যোগাযোগও করা যাচ্ছে না। 2 দিন পর লিন্ডসের রুমমেটদের অভিযোগের ভিত্তিতে পুলিশ নিখোঁজ হওয়ার রিপোর্ট দাখিল করে। পুলিশ তদন্ত শুরু করে সেই বাড়ি থেকেই, যেখানে লিন্ডসে থাকতো। প্রথমে পুলিশ লিন্ডসের 2 রুমমেটের সাথে জিজ্ঞাসাবাদ করে। এই জিজ্ঞাসাবাদে পুলিশের হাতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আসে। তারপরেও পুলিশ লিন্ডসের পুরো ঘরটি ভালোভাবে তল্লাশি করে। পুলিশ লিন্ডসের ঘর থেকে সেই কাগজটি খুঁজে পায়, যে কাগজটি কয়েকদিন আগে তাতসুয়া ইচিহাসি লিন্ডসেকে দিয়েছিল। পুলিশ লিন্ডসের রুমমেটকে এই কাগজটি সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন তারা জানায় যে কয়েকদিন আগে লিন্ডসের কাছে একজন স্টুডেন্ট এসেছিল এবং সেই স্টুডেন্টটি তাকে এই কাগজটি দিয়েছিল, কারণ কাগজটিতে ইমেল অ্যাড্রেস এবং স্কাইপ আইডিও লেখা ছিল। তাই পুলিশ দ্রুতই সেই স্টুডেন্টকে খুঁজতে বের হয়। এদিকে একটি সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে আসে, যেখানে শেষবার তাতসুয়াকে দেখা গিয়েছিল। তাতসুয়ার পরিচয় যাচাই করার পর জানা যায় একটি ছোটোখাটো ঝগড়া ছাড়া তার অপরাধমূলক কোনো রেকর্ড নেই। তাই এ পর্যন্ত পুলিশ তাতসুয়া ইচিহাসির উপর কোনো সন্দেহই করে না। তবুও তারা 27 মার্চ 2007 তারিখে লিন্ডসে হকারের সাথে সম্পর্কিত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে
টাটসুয়ার অ্যাড্রেসে যায়, যেখানে শুধুমাত্র 2 জন অফিসার পাঠানো হয়। জাপানের আইন অনুযায়ী যদি পুলিশের কাছে আদালতের আদেশ অথবা যথাযথ কারণ না থাকে, তাহলে কারো দরজায় এমনিতেই নক করে বিরক্ত করা যায় না। তাই যখন পুলিশ 2 জন অফিসারকে সেখানে পাঠায়, তখন তারা টাটসুয়ার দরজা বন্ধ অবস্থায় পায় এবং বাড়ির সকল আলো বন্ধ ছিল। পুলিশ দরজায় নক করে না, বরং আশেপাশের প্রতিবেশীদের সাথে ইচিহাসির সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে। এই সময় এক প্রতিবেশী জানায়, গতকাল টাটসুয়ার ঘর থেকে অনেক জোরে আওয়াজ আসছিল, যেন কিছু একটা ভাঙ্গা হচ্ছিল। এরপর পুলিশ বাইরে থেকেই টাটসুয়ার বাড়ির অবস্থা পর্যবেক্ষণ করে। বাড়ির সকল আলো তখন বন্ধ ছিল, তবে পুলিশ যখন তার দরজার কাছাকাছি যায়, তখন তারা ঘরের ভিতর থেকে কিছু খুটখাট শব্দ শুনতে পায়। ঘরের অবস্থা এবং আশেপাশের পরিবেশ দেখে পুলিশ নিশ্চিত হয় এখানে কিছু একটা ঝামেলা আছে। তাই তারা তৎক্ষণাৎ অন্য অফিসারদের ফোন করে এবং ব্যাকআপ পাঠানোর জন্য অনুরোধ করে। তারপর প্রায় সন্ধ্যা 7টা নাগাদ আরও 7 জন পুলিশ সেখানে উপস্থিত হয়। এখন এই 9 জন পুলিশ অফিসার ভিন্ন ভিন্ন ফ্লোরে নিজেদের অবস্থান গ্রহণ করে, যাতে টাটসুয়াকে জিজ্ঞাসাবাদ করা যায়। পুলিশ অফিসাররা অপেক্ষা করতে করতে 2 ঘন্টা কেটে যায়, কিন্তু টাটসুয়া কোনোভাবেই বাসা থেকে বের হয় না। পুলিশ অফিসাররা সেখানেই অপেক্ষা করতে থাকে। এরপর হঠাৎ টাটসুয়া পুলিশের নজর এড়িয়ে দরজা খুলে খুব দ্রুত বেরিয়ে পড়ে এবং ছোট একটি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। দরজার কাছে থাকা পুলিশ অফিসার তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু টাটসুয়া সবাইকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। কিছু অফিসার নিচতলায়ও অবস্থান করছিল, কিন্তু উপরের পুলিশ অফিসার সময় মতো নিচের পুলিশ অফিসারকে টাটসুয়ার পালানোর খবর জানাতে পারেনি, কারণ তখন ওই পুলিশ অফিসারদের কাছে ওয়াকিটকি বা কমিউনিকেশন করার জন্য অন্য কোনো যন্ত্র রেডি ছিল না। এভাবে সবাইকে ফাঁকি দিয়ে টাটসুয়া পুলিশের সামনে থেকেই পালাতে সক্ষম হয়। পুলিশের একটি দল তৎক্ষণাৎ ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরের অবস্থা খুবই বিশৃঙ্খল ছিল, জিনিসপত্র এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল। ঘর তল্লাশি করতে করতে পুলিশরা বারান্দায় পৌঁছে একটি বড় বালতি দেখতে পায়। বালতিটি বালু ও ধুলোময় ছিল। যখন পুলিশ বালতিটিতে খুলে দেখে, তখন তারা সবাই স্তব্ধ হয়ে যায়। বালতিতে লিন্ডসে হকারের মৃতদেহ ছিল। লিন্ডসের শরীরে অনেক গভীর আঘাতের চিহ্ন ছিল এবং তার মাথায় সব চুল কেটে ফেলা হয়েছিল। বালতির মধ্যে বালু, ধুলো ছাড়াও বিভিন্ন ডিকম্পোজিং এলিমেন্ট পাওয়া যায়। এগুলো মৃতদেহ দ্রুত পচিয়ে নষ্ট করার জন্যই ব্যবহার করা হতো। এখন পুলিশ বুঝতে পারে যে টাটসুয়া তাদের সামনে থেকেই পালিয়ে যায়, সেই আসলে প্রকৃত খুনি। এরপর পুলিশ বড় আকারে টাটসুয়া ইচিহাসিকে খুঁজতে শুরু করে। শহরে তার পোস্টার লাগানো হয় এবং পুলিশ তৎক্ষণাৎ জায়গায় জায়গায় অভিযান চালাতে থাকে, কিন্তু কোথাও কোনো সফলতা পায় না। এরই মধ্যে 29 মার্চ 2007 সালে পুলিশ টাটসুয়ার অ্যাপার্টমেন্টের পিছনে একটি বড় শপিং ট্রলি খুঁজে পায়। তদন্তে জানা যায় এই ট্রলিটি মৃতদেহ পচানোর জন্য বালু ও মাটির ব্যাগ বহন করতে ব্যবহার করা হয়েছিল। পুলিশ তখনও তদন্ত চালাচ্ছিল। ঠিক সেই সময় তারা খবর পায় যে টাটসুয়াকে একটি হোটেলে দেখা গেছে। এই গোপন সংবাদের উপর ভিত্তি করে 20 জন পুলিশ অফিসারের একটি দল গঠন করা হয় এবং তারা ইস্ট টোকিওর একটি হোটেলে অভিযান চালায়। তবে টাটসুয়া এর আগেই সেই হোটেল থেকে পালিয়ে যায়। পুলিশ এরপর আরও বড় পোস্টার ছাপিয়ে শহর জুড়ে লাগাতে শুরু করে এবং টাটসুয়া ইচিহাসির কোনো তথ্যদাতাকে প্রায় 6 লক্ষ ইয়েন পুরস্কারেরও ঘোষণা দেয়। 2007 সালের মার্চ মাস থেকে পুরো বছরটি পুলিশ তদন্ত করতে থাকে এবং টাটসুয়াকে খুঁজতে থাকে, কিন্তু কোনোভাবেই পুলিশ তার দেখা পায় না। টাটসুয়া ইচিহাসি সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য কোনোভাবেই পুলিশ পাচ্ছিল না, যার ফলে 2008 সালের শুরুতেই মামলার তদন্ত প্রায় বন্ধ হয়ে যায়। এই মামলাটি তৎকালীন সময়ে প্রচুর মিডিয়া কভারেজ পাচ্ছিল এবং মানুষের সহানুভূতিও লিন্ডসে হকারের সঙ্গেই ছিল। তাই তদন্ত ধীরগতি হওয়ার কারণে মানুষের ক্ষোভ বাড়তে থাকে। এদিকে ইংল্যান্ড থেকে লিন্ডসে হকারের মা বাবা জাপানে আসেন। তদন্তের জন্য কর্মকর্তাদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেন। এছাড়াও ইংল্যান্ডের হাই কমিশনের কর্মকর্তারা জাপান সরকারের কাছে দ্রুত হকারের হত্যাকারীদের গ্রেফতার করার দাবি করেন। জাপান পুলিশের প্রতি মানুষের ক্ষোভ বাড়তে থাকে এবং বিভিন্ন জায়গায় জাস্টিস ফর লিন্ডসে এই রকম প্রচারণা শুরু হয়। এই মামলায় জাপানি পুলিশের সাহায্যের জন্য ইংল্যান্ডের ইয়র্কশায়ারের পুলিশেরও একটি দল পাঠায়।
চারপাশ থেকে ক্রমবর্ধমান চাপের কারণে জাপান পুলিশ 2008 সালের অক্টোবর মাসে আবারও পুরো শক্তি দিয়ে এই মামলার তদন্ত শুরু করে। এই মামলাটি সমাধানের জন্য 140 জন পুলিশ কর্মকর্তাকে নিয়োগ করা হয়। এরই মধ্যে পুলিশের প্রচেষ্টা কিছুটা ফলপ্রসূ হতে শুরু করে এবং বিভিন্ন জায়গায় তাতসুয়া ইচিহাসি সম্পর্কে খবর মিলতে থাকে। তবে প্রতিবারই পুলিশ পৌঁছানোর আগেই সেখান থেকে পালিয়ে যায় তাতসুয়া। 15 জানুয়ারি 2009 সালে জাপান টুডে নামের একটি সংবাদ মাধ্যম দাবি করে তাতসুয়া ইচিহাসি ফিলিপাইন্সে পালিয়ে চলে গেছেন, যদিও এর কোনো দৃঢ় প্রমাণ পাওয়া যায়নি। এই হত্যাকাণ্ডের 2 বছর পেরিয়ে গেছে, কিন্তু তার হত্যাকারীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। লিন্ডসে হকারের তৃতীয় মৃত্যুবার্ষিকীর সময় জাপানে বড় আকারে তার স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবারও যখন পুলিশের উপর চাপ বাড়তে থাকে, তখন তারা নতুন করে তদন্ত শুরু করে এবং জাপানের বিভিন্ন শহরে তাতসুয়া ইচিহাসির ছবি লাগিয়ে দেয়। এখানেই শেষ নয়। 26 জুন 2009 সালে জাপানি পুলিশ বাহিনী তাতসুয়া ইচিহাসি সম্পর্কে তথ্য প্রদানকারীকে দেয়া পুরস্কারের পরিমাণ আরও বাড়িয়ে দেয়। সেটা 7 লক্ষ ইয়েন করে। পুলিশের এই কৌশল কিছুটা কাজে আসে। একদিন জাপানের নাগোয়া শহরের একজন প্লাস্টিক সার্জন পুলিশকে জানায় যে সম্ভবত তিনি ওই ছেলেটির প্লাস্টিক সার্জারি করেছিলেন। ডাক্তার জানান যে কয়েক মাস আগে সেই ছেলেটি নাগোয়া ক্লিনিকে এসেছিল, যিনি তার নাক সামান্য উঁচু করিয়েছিলেন। তাছাড়াও তিনি তার গালে থাকা 2টি তিল অপসারণ করেছিলেন এবং আইলিভ ভাঁজ করিয়েছিলেন। নিজের ঠোঁটের পুরুত্বও বাড়িয়েছিলেন সেই ছেলেটি। ডাক্তার পুলিশকে সার্জারির আগে এবং সার্জারির পরে তোলা ছবি দেখান। এই ছবি দেখে পুলিশ পুরো ঘটনাটি বুঝতে পারে কিভাবে পুলিশের হাত থেকে বাঁচার জন্য তাতসুয়া ইচিহাসি প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজের চেহারাই পরিবর্তন করেছিলেন। এবার পুলিশ পুরো শহরে তাতসুয়া ইচিহাসির প্লাস্টিক সার্জারির পরের ছবি লাগিয়ে দেন। এর কয়েকদিন পর শহরে তাতসুয়া ইচিহাসির বড় বড় ব্যানার দেখে এক শ্রমিক পুলিশকে খবর দেয় যে তার সাইটে কাজ করা ছেলেটির সঙ্গে এই চেহারার মিল রয়েছে। সমস্ত তথ্যের ভিত্তিতে পুলিশ খুব সাবধানতার সঙ্গে তাতসুয়া ইচিহাসির অবস্থান খুঁজে বের করে এবং অবশেষে 10 নভেম্বর 2009 সালে ওসাকার একটি কনস্ট্রাকশন সাইটে অভিযান চালায়। যখন পুলিশ সেখানে পৌঁছায়, তখন ইচিহাসি আরেক জায়গায় পালানোর প্রস্তুতি নিচ্ছিল। তখনই তৎক্ষণাৎ পুলিশ তাকে গ্রেফতার করে। 23 দিনের পুলিশ রিমান্ডে তাকে পাঠানো হয়। সেখানে তার সঙ্গে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সে তার অপরাধ স্বীকারই করে না এবং লিন্ডসে হকারের হত্যার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে। কিন্তু পুলিশ অত্যন্ত চাপ দিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলে তাতসুয়া ইচিহাসি একটি ভয়ঙ্কর রহস্য প্রকাশ করে। তাতসুয়া ইচিহাসি জানায় যে প্রথমবার ট্রেনে লিন্ডসে হকারকে দেখেই সে সিদ্ধান্ত নিয়েছিল এই মেয়েটির সঙ্গে সে খারাপ কিছু করবে। এরপর সে লিন্ডসে হকারকে ট্রেনে মিথ্যা কথা বলে এবং তার ইংরেজি শেখানোর জন্য প্রস্তুতির কথা বলে এবং পরে টাকা দেওয়ার অজুহাতে তাকে নিজের বাড়িতে ডেকে আনে। লিন্ডসে হকার যখন টাকা নিতে বাড়িতে ঢুকে, তখন ইচিহাসি তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে, কিন্তু লিন্ডসে মার্শাল আর্টের প্রশিক্ষণপ্রাপ্ত ছিল, তাই সে তাতসুয়া ইচিহাসির বিরুদ্ধে মার্শাল আর্টের সাহায্যে আত্মরক্ষা করতে থাকে। অপরদিকে তাতসুয়া ইচিহাসিও মার্শাল আর্টে ব্ল্যাক বেল্টধারী, তাই সে লিন্ডসে হকারের বিরুদ্ধে আক্রমণ করতে থাকে। দুজনের মধ্যে কিছুক্ষণ যুদ্ধ চলে, কিন্তু তাতসুয়া ইচিহাসি সরাসরি লিন্ডসের ঘাড় বরাবর মেরে দেয়, যার ফলে তার ঘাড়টি ভেঙে যায় এবং নিচে পড়ে যায়। এরপর সে অবস্থাতেই লিন্ডসে হকারকে সে ধর্ষণ করে এবং এক পর্যায়ে তাকে হত্যা করে। হত্যার পর সে লিন্ডসে হকারের দেহটি বাথরুমে লুকিয়ে রাখে। তারপর মাটি, বালি এবং ডিকম্পোস্ট করার জন্য বিভিন্ন জিনিস সে কিনে আনে। সমস্ত উপকরণ আনার পরে প্রথমে সে লিন্ডসে হকারের দেহে সমস্ত চিহ্ন ধ্বংস করে এবং মাথার চুল কেটে ফেলে যাতে কোনো সন্দেহ না থাকে। এরপর সে বাথটাবে মাটি, বালি মিশিয়ে ডিকম্পোজিং এজেন্টস যোগ করে। তারপর দেহের সেই অংশটি ব্যালকনিতে নিয়ে রাখে। সেই সন্ধ্যায় সে যখন পালানোর প্রস্তুতি নিচ্ছিল, পুলিশ সেখানে পৌঁছে যায়। যদিও পুলিশ পৌঁছানোর পরেও ইচিহাসি পালিয়ে যেতে সক্ষম হয়। পালানোর সময় সে প্রথমে এক শহর থেকে অন্য শহরে চলে যায়। পরে প্লাস্টিক সার্জারি করে তার চেহারা পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়, যাতে পুলিশ তাকে চিনতে না পারে। একজন ডাক্তারের ছেলে হওয়ার কারণে তার প্লাস্টিক সার্জারি সম্পর্কে ভালোই জানা ছিল, তাই সে সহজেই সার্জারি করিয়ে নেয়
এবং আত্মরক্ষা করতে সক্ষম হয়। তাতসুয়া ইচিহাশি তার অপরাধ স্বীকার করার পর তার বিরুদ্ধে লিন্ডসে হকারকে অপহরণ, ধর্ষণ এবং হত্যার অভিযোগ আনা হয়। কিছুদিনের মধ্যেই এই মামলার বিচার আদালতে শুরু হয়। তাতসুয়া ইচিহাশির আইনজীবী তার পক্ষে যুক্তি দেন এবং অপরদিকে লিন্ডসে হকারের আইনজীবী তাকে দণ্ড দেওয়ার জন্য দাবি করেন। দীর্ঘ সময় ধরে মামলা চলতে থাকে। এই সময়ে সেপ্টেম্বর 2010 সালে কিছু সংবাদপত্রের মাধ্যমে লিন্ডসে হকারের বাবা মায়ের কাছে তাতসুয়া ইচিহাশি তার অপরাধের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন। এছাড়াও কারাগারে থাকা অবস্থায় তাতসুয়া ইচিহাশি একটি বইও লেখেন। সেখানে তিনি জানান কিভাবে প্রথমবার লিন্ডসে হকারের সাথে দেখা হয়েছিল এবং কিভাবে সে তার হত্যা করে। জানুয়ারি 2011 সালে বইটি প্রকাশিত হবার পর তা ব্যাপকভাবে বিক্রি হতে শুরু করে। দ্রুতই এটি বেস্ট সেলিং একটি বই হয়ে ওঠে। কারাগারে থাকার সময় তাতসুয়া ইচিহাশি এই বই বিক্রি থেকে কোটি কোটি টাকা উপার্জন করে। তবে তাতসুয়া ইচিহাশি এই বই থেকে প্রাপ্ত সমস্ত অর্থ লিন্ডসে হকারের বাবা মাকে দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। 2013 সালে জাপানে এই ঘটনার উপর ভিত্তি করে একটি চলচ্চিত্রও নির্মাণ হয়। এরই মধ্যে মামলাটি আদালতে চলতে থাকে। অবশেষে 21 জানুয়ারি 2011 সালে সেই জেলা আদালত লিন্ডসে হকারের হত্যার জন্য তাতসুয়া ইচিহাশিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। এই রায়ের বিরুদ্ধে লিন্ডসে হকারের বাবা মা আদালতে আপিল করেন এবং তাতসুয়া ইচিহাশিকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি করেন। তবে আদালত মৃত্যুদণ্ডকে অত্যন্ত কঠোর শাস্তি হিসেবেই বিবেচনা করে এবং সেটা প্রত্যাখ্যান করে। আদালত মন্তব্য করে তাতসুয়া ইচিহাশির বয়স তখন সবেমাত্র 32। ভবিষ্যতে সে সংশোধিত হতে পারে, তাই তাকে একটি সুযোগ দেওয়া উচিত। আদালতের এই মন্তব্যের তীব্র সমালোচনা হয়। অনেকেই প্রশ্ন করেন, 32 বছর বয়সের এক নৃশংস হত্যাকারীর যদি ভবিষ্যৎ থাকতে পারে, তাহলে 22 বছর বয়সী লিন্ডসে হকারের কি কোনো ভবিষ্যৎ ছিল না? তার জীবনের কি কোনো মূল্যই নেই? আদালত এই যুক্তিগুলো উপেক্ষা করে তাতসুয়া ইচিহাশির যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি বহাল রাখেন। বর্তমানে তাতসুয়া ইচিহাশি কারাগারে শাস্তি ভোগ করছে। আজকের এই ঘটনাটি সত্যিই অনেক হৃদয় বিদারক। এ ধরনের সত্য ঘটনা অবলম্বনে বিভিন্ন অপরাধমূলক ঘটনা যদি আপনারা আরও দেখতে চান, তাহলে আমাদের ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, লাইক করে আমাদের সঙ্গেই থাকুন।